দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। একজন প্রকৃতিপ্রেমী মানুষ গড়ার কারিগর ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক নুরুল ইসলাম শিক্ষকতা করে যে বেতন পান তার বেশিরভাগই তিনি ব্যয় করেন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে। ফরিদপুর শহরের আনাচে কানাচে রোপণ করেছেন তাল, সুপারি সহ নানা ফলদ ও ঔষধি বৃক্ষের চারা। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ওরফে নুরুল স্যার পরিবেশ রক্ষা, বজ্রপাতে মৃত্যু রোধ ও ক্ষয়ক্ষতি কমাতে ফরিদপুরে 20,000 তাল গাছের বীজ বপন করেছেন। দীর্ঘদিন ধরে তার এই গাছ লাগানোর বিষয়টি ফরিদপুর শহর সহ সারা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। তাকে দেখে গাছ লাগাতে অনেকেই হয়েছেন অনুপ্রাণিত। ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে করেছেন কয়েক হাজার সুপারির চারা রোপণ। ফরিদপুর শহরের সৌন্দর্য বাড়াতে ফরিদপুর জজ কোর্ট এলাকা, শিশু একাডেমির সামনের রাস্তা, বেড়িবাঁধ এবং বাইতুল আমান B.Ed কলেজের সামনের মাঠের চারপাশে এসব চারা লাগানো হয়েছে। উনি গাছ লাগানোর মতো একটা মহৎ কাজ করে আসছেন দীর্ঘদিন যাবত, হ্যাঁ। এবং উনি গাছ লাগান, যে গাছগুলা দেখা গেছে যে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে, যেমন তাল গাছ সহ বিভিন্ন ফল ফলালির গাছ, সুপারি গাছ, এই ধরনের কিছু গাছ লাগান উনি, যেগুলো আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য বিরাট কাজে লাগতেছে। এই উদ্যোগগুলো আসলে নেওয়া আমাদের সবার জন্যই প্রয়োজন, সবার জন্যই জরুরি। সবার উদ্দেশ্যেও আমি একটি মেসেজ দিতে চাই যে আপনারাও স্যারের দ্বারা অনুপ্রাণিত হন, আপনারাও এরকম গাছপালা লাগান, আপনারা এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, যেন আমরা সবাই মিলে প্রকৃতির ভারসাম্যটা রক্ষা করতে পারি। এরকম একটা ইন্সপাইরেশনমূলক কাজ যেটা বৃক্ষরোপণ। সবচেয়ে বড় কথা, এখন বাংলাদেশে বজ্রপাতের মৃত্যুর হার অত্যাধিক দেখা যাচ্ছে প্রত্যেকটা জেলায়, ডিস্ট্রিক্টে, গ্রাম অঞ্চলে। তাল গাছ উনি 20,000-এর বেশি তাল গাছ লাগাইছে, এটা অত্যন্ত সুখবর বা ভালো খবর। আমি ওনাকে আন্তরিকভাবে ফরিদপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আরও পরবর্তীতে তার কার্যক্রমকে আগায় নেওয়ার জন্য আমরা আমাদের যেটুকু সামর্থ্য আছে তাকে আমরা ইনশাল্লাহ সাহায্য করব। আমি ছোটোবেলা থেকে আসলে বৃক্ষের প্রতি খুবই প্রেম, এই জন্য আমি ছোটোবেলা থেকে বৃক্ষ লাগাই। তো আমি চিন্তা করলাম সমাজের জন্য আমাদের সবার কিছু দায়িত্ব আছে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি 2019 সাল থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করা শুরু করেছি। আমি 20,000-এর বেশি তাল বীজ বপন করেছি। আমি কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সুপারি, বট, শিমুল, জুই, আম সব বিভিন্ন প্রজাতির হাজার হাজার বৃক্ষ আমি রোপণ করেছি। তো আমার এই বৃক্ষরোপণের পিছনে অনেক প্রতিবন্ধকতা আসে। সাধারণত দেখা যায় দুষ্টু লোকেরা গাছের অনেক ক্ষতি করে, বেড়া দিলে বেড়া চুরি করে নিয়ে যায়, গরু ছাগল এগুলো ডিস্টার্ব আছে, সব মিলে অনেক প্রতিবন্ধকতা। তারপরও আমি লাগিয়ে যাই। অনেক সময় দেখা যায় যে হাজার হাজার টাকা খরচ করে গাছ লাগিয়েছি, ওখানে একটাও গাছ টিকে নাই, মনে অনেক দুঃখ পাই। তারপরেও আবার এগিয়ে যায় যদি সফল হই। এই বৃক্ষপ্রেমী হাজার হাজার খেজুর গাছের বীজ, কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার গাছ রোপণ করেছেন। তিনি বছর জুড়েই সুযোগ পেলে রাস্তার পাশে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ লাগিয়ে থাকেন। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নানা পুরস্কার। বৃক্ষের প্রতি ভালোবাসা ও পরিবেশের ভারসাম্য রক্ষা, শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে তিনি নানা ধরনের গাছ লাগিয়েছেন। কোনো জায়গায় যে গাছ লাগে একটা গাছও টিকে, তাও আমার সফলতা। তো এইভাবে আমি এগিয়ে চলছি সারা বাংলাদেশকে সবুজে ভরিয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমি বৃক্ষরোপণ করছি এবং এটা চলমান প্রক্রিয়া।
আমার মৃত্যু পর্যন্ত এটা চলবে ইনশাল্লাহ। 20,000-এর বেশি তাল বীজ বপন করেছি, আমি সুপারি গাছ রোপণ করেছি, আমি জবা, জুই, বট, বকুল, এরপরে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বুদ্ধ নারকেল, পলাশ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ আমি রোপণ করেছি। গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। আসুন আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই। দীর্ঘ 10 বছর ধরে কাঁচা শাকসবজি খেয়ে সুস্থভাবে বেঁচে আছেন কিশোরগঞ্জের গ্রামের কৃষক আনোয়ার সিরাজি। ফুলকপি, মূলা, লাউ থেকে শুরু করে সকল শাকসবজি এবং লাউ করলার পাতা সহ সকল শাক তার খাবারের অন্তর্ভুক্ত। অবাক করার বিষয় হলো প্রতিদিন 3 বেলা কাঁচা শাকসবজি খেয়েও আছেন সুস্থ স্বাভাবিক। কঠিন অসুখে চিকিৎসকের পরামর্শে সুস্থ না হয়ে আনোয়ার সিরাজি নিজেই শুরু করেন 3 বেলা নিয়মিত কাঁচা শাকসবজি খাওয়া। দীর্ঘ 10 বছর ধরে তিনি এভাবেই কাঁচা শাকসবজি খেয়ে চলেছেন। এতে করে তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে না। সম্প্রতি কিশোরগঞ্জের পূর্ব হাত্রাপাড়া গ্রামে গিয়ে দেখা যায় দুপুরে খাবার সময় হওয়ায় আনোয়ার সিরাজি বাড়ি থেকে বের হয়ে পাশের ফসলি জমি থেকে কাঁচা শাকসবজি তুলে সেখানে বসে একের পর এক বিভিন্ন ধরনের কাঁচা শাকসবজি খাচ্ছেন। 10-11 বছর পূর্বে আমি একটা কঠিন রোগে আক্রান্ত হই, এইচবিএস মানে হেপাটাইটিস বি ভাইরাসে। তারপর আমাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং ইবনে সিনা নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করানোর পর আমি কোনো উপকার পাইতেছি না। উপকার করা না পাওয়ার পরে যে আমি প্রচুর শাকসবজি খাওয়া শুরু করছি। আমি জানি কাঁচা শাকসবজি খাওয়াটা ভালো না, কিন্তু আমার জন্য খুব উপকার হয়। আমি 10-12 বছর যাবৎ এই কাঁচা শাকসবজি খাই। আমি বাংলাদেশে যে কোনো সবজি কাঁচা খাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কাঁচা শাকসবজি খাওয়ার ঘটনার শুরু থেকেই গ্রামবাসীর মধ্যে এ নিয়ে ছিল ব্যাপক কৌতূহল। অনেকেই প্রথম শারীরিক ক্ষতির আশঙ্কায় আনোয়ার সিরাজিকে বাধা দিয়েছেন, কিন্তু কাঁচা সবজি খাওয়ার কারণে তার কোনো শারীরিক ক্ষতি না হয় পরে বাধা দেয়া ছেড়ে দিয়েছেন তারা। প্রায় 10-12 বছর ধরে কাঁচা শাকসবজি খা, তখন আমরা গ্রামবাসী সবাই মিলে না হরি এগুলা খায়েন না, খাইলে তো আমরা ক্ষতি হইব। তখন দেখি না উনি আমাদের কথা শুনে না, খাইতেই আছে, খাইয়া দিয়ে উনি কিছু হয় না, ভালোই। ওখান তো সব শাকসবজি কাঁচা খাইলা, 3 বেলায় উনি শাকসবজি খাইতেছে, কাঁচা লাল শাক খাইতেছে, এই মূলা খাইতেছে, পালং শাক খাইতেছে, সিম সুম সব, এই যে কপি টপি সব খাইয়া ফেলা, কাঁচা টমেটো, ওনার কোনো ক্ষতি হয় না, উনি অনেক ভালো। উনি 10 বছর ধরে কাঁচা সবজি খাইতেছে, খাইলে পরে আমরা গ্রামবাসী তারে না হরতাছি, তার ক্ষতি হইব দেখে এইগুলি আর খাইও না। তবু আমরা কথা রাখে না, তবু উনি খায় উনি বানায়। 4 ভাইয়ের মধ্যে সবার বড় উনি। 10 বছর আগে একটা এই দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবজি খাইতো আর কি খুব বেশি। তাই সবজি খাওয়ার এক পর্যায়ে এগুলা কাঁচা খাওয়া শুরু করছে। এইভাবেই আস্তে আস্তে সে কাঁচা খাইতে খাইতে আজকের এই পর্যায়ে আছে আর কি। তাই ওনার তেমন কোনো সমস্যা হয় না। তবে চিকিৎসকরা বলেন কাঁচা শাকসবজি খাওয়ার কারণে যে কেউ নানান জটিল রোগে আক্রান্ত হতে পারেন। তাই শাকসবজি কাঁচা অবস্থায় খাওয়া কারো জন্যই নিরাপদ নয়। এই ভদ্রলোক কাঁচা খাবার খাচ্ছে, কাঁচা শাকসবজি ব্যবহার খাচ্ছে, এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি একটা ইটিং ডিসঅর্ডার। এই কেউ যদি দীর্ঘদিনে কাঁচা শাকসবজি খায় তার লিভার, কিডনি এবং পাকস্থলী রোগ যেমন বিভিন্ন গ্যাস্ট্রাইটিস সে ভুগতে পারে। আমি আশা করি সে এই কাঁচা খাবার থেকে নিজেকে নিবৃত করবে এবং অন্য কেউ তার মধ্যে কাঁচা খাবার খাবে না। চলছে ব্রাজিলের রিও কার্নিভাল। রিও কার্নিভালের রং, সুর আর জীবনের উৎসব উপভোগ করতে উপস্থিত থাকবে হাজার হাজার মানুষ।
গেল এক সপ্তাহ ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে রিও কার্নিভাল। বরাবরই আকর্ষণীয় ব্রাজিলের এই কার্নিভালটি। তবে এই বছর রিও কার্নিভালকে ঘিরে এক অন্য রকমের উৎসাহ দেখা গেছে পর্যটক এবং আয়োজকদের মাঝে। সাম্বা নৃত্য, সাজসজ্জা, সঙ্গীত, স্ট্রিট পার্টি, প্যারেড সব মিলিয়ে দারুণ এক সপ্তাহ কাটাবে পর্যটকরা। কার্নিভাল শুরু হয় 1 মার্চ, চলবে 8 মার্চ পর্যন্ত। A gente trabalha em escritório, é sempre muito puxado, então a gente busca sempre à noite trabalhar no nosso podcast, que a gente adora, mas chega fevereiro, chega março, a gente espera o bloco pra gente poder curtir pra caramba. পহেলা মার্চে প্যারেডের আয়োজন করা হয়। ফ্ল্যামিঙ্গো বিচ থেকে এই প্যারেডের যাত্রা শুরু করে অংশগ্রহণকারীরা। কার্নিভাল উদযাপনের তৃতীয় রাতে আয়োজন করা হয় সাম্বা ড্রোমের। এই আয়োজনে অংশ নিতে দেখা যায় অনেক মানুষকে। আয়োজন করা হয় সাম্বা প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন সাম্বা স্কুল। Emocionante, sempre com vontade de chorar. রং, রস আর সঙ্গীতের উৎসব রিওর এই আয়োজন। বার্ষিক এই উৎসবকে ঘিরে ব্রাজিলের রিও ডে জেনেরো এক উৎসব নগরীতে পরিণত হয়। এই সময় রঙিন আর বাহারি সাজসজ্জায় শহরের সব মানুষ রাস্তায় নেমে আসে। ঐতিহ্যবাহী নৃত্য বা সাম্বা ড্রোমে বিভিন্ন দল এক একটা থিম নিয়ে মঞ্চে নৃত্য পরিবেশন করে। আমোদ, ফুর্তি আর হুল্লোড়ের পাশাপাশি বিভিন্ন মুখোশ, ফানুস, সাজসজ্জা, খাওয়া দাওয়ায় উৎসবটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।